নাই। যে ওইটাই এখন ক্লাস 7 কোর্স টাকা সবাই বিজি। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে বাজেট ইকুয়েশন কি, বাজেট কি, এটা দেখবো। তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম, কনজিউমার ইকুইলিব্রিয়াম দেখবো। যত বাজেট রাখা মিশ্রণে আমি কিনতে পারি সেটা দেখায়। নির্দিষ্ট আয় দ্বারা দুটি দ্রব্যের সর্বোচ্চ ক্রয়যোগ্য বিভিন্ন সংমিশ্রণের সঞ্চারপথকে বাজেট রেখা বলে। অথবা আরেকভাবে বলা যায় যে বাজেট রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দু দ্বারা ভোক্তার দুটি দ্রব্যের ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতি সংমিশ্রণে ক্রয়ের সমান খরচ নির্দেশ করে। মনে আমার মনে হয় বাজেট রেখা এগুলো আপনারা পড়ছেন প্রথম বর্ষে। মানে এক কথায় বাজেট হচ্ছে আমাদের আয় আর ব্যয় সমান হবে, এটাই তো আমরা জানি বাজেট। তো এখানে আমার আয় সমান কি হবে, ব্যয় কি, দুইটা দ্রব্য আমরা নিই, দুইটা দ্রব্যের ব্যয় মানুষের আয়ের সমান হবে। তাহলে ব্যয় কি কি হবে, ব্যয় নির্ভর করবে ওই দ্রব্যের, দুইটা দ্রব্যের দামের উপর। আমরা ধরতেছি এখানে দুইটা দ্রব্য আছে, এক্স এবং ওয়াই। এক্স দ্রব্যের দাম হচ্ছে পি এক্স এবং ওয়াই দ্রব্যের দাম হচ্ছে পি ওয়াই। আর আমাদের ধরছি আমরা হচ্ছে ভোক্তার আয় হচ্ছে এম। তাহলে আমাদের এই যে এম আয় সমান কি হবে, মোট ব্যয়। মোট ব্যয় সমান কি হবে এখানে, আমি এক্স দ্রব্যের দাম কত এবং কি পরিমাণে এক্স দ্রব্য ক্রয় করতেছি তার উপর। তাহলে এই ধরেন আমি এক্স দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, আমি হচ্ছে 5টা এক্স কিনতেছি, তো এটা ধরেন 5, তাহলে এখানে মোট 5×10 = 50 টাকা খরচ হইতেছে। ঠিক আছে, একইভাবে ওয়াই দ্রব্যের দাম গুণ ওয়াই দ্রব্য কতটুকু আমি কিনতেছি সেটা। তো এইগুলা যদি গুণ দেই আর যোগ দিই দুইটা, তাহলে আমার কি বের হবে, মোট ব্যয়। তো বাজেট হচ্ছে এমন ভাবে, বাজেট ইকুয়েশন দেখায় হচ্ছে আমার মোট আয় এবং মোট ব্যয় কি হয়, সমান হয়। মানে মোট আয় বলতে এখানে ভোক্তার আয় ফিক্সড দেওয়া থাকে, তা আমাদের ব্যয় দুইটা দ্রব্য এই পরিমাণে আমরা কিনতে পারি যা আমার ওই আয়ের সমান হবে। আয়ের চেয়ে বেশি আমরা কি করতে পারবো না, কিনতে পারবো না। তা আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ হিসেবে আমরা ধরতেছি যে আমাদের একটা দ্রব্য এক্স আছে, সেটার দাম হচ্ছে 4 টাকা। একটা দ্রব্য ওয়াই আছে, তার দাম হচ্ছে 2 টাকা, এবং আমরা ধরতেছি যে আমাদের ইনকাম হচ্ছে 20 টাকা। তাইলে বাজার সমীকরণ কি হবে, পি এক্স এর জায়গায় 4, আর পি ওয়াই এর জায়গায় হচ্ছে 2। তাহলে 4x + 2y = 20। এখান থেকে যদি আমরা দেখি সংমিশ্রণ, যদি দেখি তাহলে কি কি সংমিশ্রণে আমরা দ্রব্য ক্রয় করতে পারি। দেখেন, আমরা যদি এক্স দ্রব্য যদি না কিনি, এক্স দ্রব্য যদি আমরা না কিনি, তাহলে আমরা ওয়াই দ্রব্য কয়টা কিনতে পারবো, 10টা কিনতে পারবো না, কারণ আমার আয় আছে কত, 20 টাকা। 20 টাকা। ওয়াই দ্রব্যের দাম কত, 2 টাকা করে। আমি যদি এক্স দ্রব্য না ক্রয় করি, তাহলে সম্পূর্ণ তো আমি ওয়াই দ্রব্য ক্রয় করতেছি, তাহলে 2 টাকা করে আমি 10টা ক্রয় করতে পারবো। আবার এক্স যদি আমি 2টা ক্রয় করি, তাহলে দুইটায় আমার কত টাকা চলে যাবে, 8 টাকা চলে যাবে। 4 দুগুণে 8, থাকবে কত, 12, 12 টাকা। 12 টাকা দিয়ে ওয়াই দ্রব্য কয়টা কিনতে পারবো, 6টা কিনতে পারবো, কারণ 2 টাকা করে। তাহলে এরকম এক্স দ্রব্য যদি আমি 4টা কিনি, তাহলে ওয়াই দ্রব্য 2টা কিনতে পারবো। এক্স দ্রব্য যদি 5টা কিনি, তাহলে ওয়াই দ্রব্য আমি কিনতে পারবো না, 0। অর্থাৎ প্রত্যেক জায়গাতে আমাদের বাজেট বা ব্যয় আমাদের কত থাকবে, 20 টাকা থাকবে। এই 20 টাকা ব্যয় রেখে আমরা যে যে সংমিশ্রণ এক্স আর ওয়াই এ যে যে সংমিশ্রণ আমরা কিনতে পারবো সম্ভব, সেগুলার সঞ্চার পথটাই হচ্ছে বাজেট রেখা। ঠিক আছে, তো এখানে আরো অনেক বিন্দু হইতে পারে। এখানে বলেন তো, এক্স যদি আমরা 3টা কিনি, এক্স যদি 3টা আমরা আচ্ছা 3টা কিনলে মানে না, তিনটা তিনটা যদি কিনতাম এক্স, তাহলে ওয়াই কয়টা কিনতে পারতাম, এক্স 3টা কিনলে ওয়াই কয়টা সেটা বাইরে 4টা। হ্যাঁ 4টা, এই তো। তো বুঝতে পারছেন। তাহলে এখন জি। যদি আমরা কি করি, এই যে আমরা যখন যেরকম উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতাম না, বা যে কোনো রেখায় যে সংমিশ্রণ গুলা, বিন্দু গুলা বসাইয়া কানেক্ট করে, এরকম আমরা যদি এই বিন্দুগুলা কানেক্ট করি, তাহলে আমরা বাজেট রেখা পেয়ে যাবো। এই যে এটা একটা বাজেট রেখা। এমন বাজেট রেখা সব সময় সরল রেখা হয়, স্ট্রেট লাইন হয়, কারণ হচ্ছে ইকুয়েশন থেকে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তো
তো এই জন্য আমাদের এইগুলা বিন্দু বিন্দু বসায় বসায় রেখা আঁকার কোনো দরকার নেই। আমরা কি করি, আমরা বাজেটটাকে কিভাবে আঁকবো, আমরা জাস্ট দেখবো এক্স দ্রব্য সর্বোচ্চ কতটা কিনা সম্ভব। এক্স দ্রব্য কতটুকু কিনা সম্ভব, এক্স দ্রব্যের দাম কত, 4 টাকা। আর আমার আয় কত, 20 টাকা। তাহলে এক্স দ্রব্য সর্বোচ্চ কয়টা কিনা সম্ভব আমার, 5টা। তাহলে আমি 5-এর এখানে বিন্দু দিব, এই যে এখানে। তারপর হচ্ছে ওয়াই সর্বোচ্চ কয়টা কিনা সম্ভব, ওয়াই এর দাম হচ্ছে 2 টাকা, আর আমার ইনকাম হচ্ছে 20 টাকা, তাহলে আমার ওয়াই সম্ভব হচ্ছে 10টা। ওয়াই আমার সর্বোচ্চ, ম্যাক্সিমাম ওয়াই আমি পারচেস করতে পারবো 10টা। ঠিক আছে, তো এখানে 10 আর এখানে 5, এই দুইটা যখন আমি একদম স্কেল দিয়ে সোজা টান দিয়ে দিবো, আমার বাজেট হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট দেখলেই হবে আমার। ঠিক আছে, এটা সবসময় স্ট্রেট লাইন হয়। এরপরে আপনার এগুলা অবশ্যই মিলবে। ঠিক আছে, তা আমাদের মেইন ফোকাস থাকবে অল্প কয়টা কিন্তু সোজা, তখন সেটাই হচ্ছে বাজেট লাইন। এবং আর যত সংমিশ্রণ আছে সেই সংমিশ্রণ গুলা এই সরল রেখার উপরেই পড়বে। ঠিক আছে। জি। জি, এখন আমরা হচ্ছে বাজেট রেখার ঢাল নির্ণয় করব। বাজেট রেখার ঢাল নির্ণয় করব। বাজেট আমরা যে জানি যে কোনো রেখার ঢাল হচ্ছে কি, লম্ব অক্ষের পরিবর্তন বা ডি ওয়াই বাই ডিএক্স। ডিএক্স। ঠিক আছে, তো আমাদের তাহলে এখন আমাদের কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বার করার জন্য আমার ওয়াই এর একটা ফাংশন লাগবে না, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, নাকি? এই যে লম্ব অক্ষের যে ওয়াই আছে, ওয়াই দ্রব্য, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স লাগবে। তাহলে আমরা এখানে কি করতেছি, ওয়াই এর একটা ফাংশন ডিরাইভ করতেছি এখান থেকে, আমাদের বাজেট সমীকরণ থেকে। মানে ওয়াই, শুধুমাত্র ওয়াইটাকে বাম দিকে রাখবো, বাকি সবকিছু আমরা ডান দিকে নিয়ে যাব। আমরা স্লোপ নির্ণয়ের জন্য আর কি, যেহেতু এখানে ডি ওয়াই ডি এক্স করতে হইব, ডিফারেন্সিয়েট করতে হইব। তাহলে আমরা যদি পি এক্স এক্স কে ডান দিকে নিয়ে যাই, এগুলা বিয়োগ হয়ে যাবে। তারপর ওয়াই এর সাথে পি ওয়াই আছে, পি ওয়াই কেও যদি ডান দিকে নিয়ে যাই, ভাগ হয়ে যাবে না? তো ভাগ জি। হয়ে গেলে এম বাই পি ওয়াই, আর এখানে পি এক্স বাই পি ওয়াই। ঠিক আছে, ভাগ বুঝছি, এখানে তো কোনো অসুবিধা নাই। জি। আচ্ছা, তাহলে বুঝি। এখন আমরা কি করতেছি, ডিওয়াই ডি এক্স করতেছি। তো ডিওয়াই ডি এক্স করলে হচ্ছে এখানে এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এখানে এক্স নাই, তাহলে এটা বাতিল হয়ে যাবে, হ্যাঁ এটা জিরো, এটা শেষ। এইখানে এক্স আছে, এখানে এক্স আছে না, এই যে এক্স আছে। এটা বলছেন এক্স বুঝি। কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে, হ্যাঁ বুঝি নাই, ওইটা বুঝি আবার নাই। বলেন তো কোনটা। ওই যে যেটা বাতিল হবে বলছেন, M/P/Q/I। ও আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তো ডেরিভেটিভের সূত্র কি, ডেরিভেটিভের সূত্র হচ্ছে ধরেন ডি ডিএক্স। এইটা হচ্ছে কি, আমার এক্স কে তো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি না, তো আমার এক্স থাকতে হবে। ঠিক আছে, তো এক্স এর যে এক্স এর যে পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, গুণ হয়। আর হচ্ছে এখানে এক্স জি। বসবে, আর পাওয়ার এন থেকে এক কমে যাবে। ঠিক আছে। বুঝি, বুঝি। ঠিক আছে, এখন এখানে আর যেখানে কোনো টার্মে যদি এক্স না থাকে, বা যা যা দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতেছি, কোনো টার্মে যদি ওই ভেরিয়েবল না থাকে, তাহলে ওইটা জিরো হয়ে যায়। কেন জিরো হয়ে যায়, যেমন এখানে এখানে কি এক্স আছে, জিরো যদি সামনে চলে আসে, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তো এটা থাকবে না আর। ঠিক আছে, তো থাকতেছে এই যে এইটা পি এক্স পি ওয়াই এবং এক্স, এখানে এক্স আছে না, তাহলে আমরা এক্স কে তো ডেরিভেটিভ করতেছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, যে এক্স এর সাপেক্ষে ডিএক্স, তাহলে এখানে এক্স আছে। তাহলে এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, এক্স এর পাওয়ার কত আছে, ওয়ান আছে না, মানে জি। ওয়ান তো নাই,
তো সবকিছুর পাওয়ার তো ওয়ান আছে, তাহলে এটার যদি আমি কি করি, এক্স, 1 × x, আর হচ্ছে 1 - 1 পাওয়ার, হ্যাঁ, তো মাইনাস -1 মানে কি, 0, 1 × x⁻0। 1, 0, x⁻0 মানে কত? 1, 1, তো 1 × 1 সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হয়, তো 1 দ্বারা px - py কে গুণ দিলে -px/py থাকবে। ঠিক আছে, তো আমরা যখন ওই যে ডেরিভেটিভ চ্যাপ্টার যখন করব তখন এগুলো আমরা আরো শিখবো। ঠিক আছে, এগুলো একদম বেসিক, আমরা আরো আপডেটেড কমপ্লেক্স অঙ্ক আরো কিছু করতে হইব। হ্যাঁ, আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্সে পড়বো এগুলা, আরো কঠিন গুলা পড়বো আর কি। তো এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে এখানে আমার বাজেট লাইনের স্লোপ হচ্ছে প্রাইস অফ এক্স ডিভাইডেড বাই প্রাইস অফ ওয়াই। সাধারণত স্লোপ কি, ডিওয়াই by dx. ডিএক্স, আর এক্স নিচে থাকে। বাজেট লাইনের স্লোপ যেহেতু এখানে প্রাইস, এক্স আর ওয়াই না, কিন্তু প্রাইস অফ এক্স এন্ড প্রাইস অফ ওয়াই, এই জন্য এটা হচ্ছে উল্টা হয়ে যায়। প্রাইস অফ এক্স উপরে আর প্রাইস অফ ওয়াই হচ্ছে নিচে। ঠিক আছে, তো এই জন্য এই বাজেট লাইনকে প্রাইস রেশিও বলা হয়, যে কারণ হচ্ছে এখানে দুইটা ঘুরছে প্রাইস রেশিও, প্রাইসের অনুপাত থাকে। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় দেখবেন বাজেট লাইন, কোথাও কোথাও হচ্ছে প্রাইস রেশিও, এগুলা লেখা থাকে এক কথায়। ঠিক আছে, জি, বাজেট লাইন তো বুঝতে পারছি, বাজেট লাইনের সম্ভাবনা রেখা। ঠিক আছে, মানে এই বাজেট লাইন আমাদেরকে কি করে, যে পিপিসির মতো, উৎপাদন সম্ভাবনা রেখার মতো, এটা হচ্ছে কনজাম্পশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার হিসাবে কাজ করবে। কারণ হচ্ছে যে আমরা সর্বোচ্চ এতটুকু কনজিউম করতে পারবো, এর বাইরে কি কনজিউম করতে পারবো, আমাদের তো বাজেটে কুলাবে না। আমার কাছে তো এখানে আমি কি কনজিউম করতে পারবো এই বিন্দুতে? না, না, বাইরে আমি কনজিউম করতে পারবো না। তো এটা হচ্ছে আমার কনজাম্পশনের শেষ সীমা দেখা। হ্যাঁ, আচ্ছা, জি, এখন বাজেট রেখার স্থানান্তর দেখবো। ঠিক আছে, বাজেট রেখার স্থানান্তর শিফট দুই ধরনের হয়, বাজেট রেখার স্থানান্তর দুইটা কারণে হইতে পারে, একটা হচ্ছে আয়ের চেঞ্জ হইলে শিফট হয়, আর একটা হচ্ছে দামের চেঞ্জ হইলে শিফট হয়। ঠিক আছে, যদি আয় যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে, আয় পরিবর্তিত হলে, ধরেন বাজেট রেখা এরকম ছিল, আয় পরিবর্তিত হলে বাজেট রেখা সমান্তরাল ভাবে ডান দিকে শিফট করবে। আয় যদি বাড়ে তাহলে কি হবে, বাজেট রেখা সমান্তরাল ভাবে ডান দিকে শিফট করবে, প্যারালাল শিফট করবে। যেমন এখানে আমাদের আয় কত ছিল, 20 ছিল না? এখন যদি জি, আয় যদি 40 হয়ে যেত, কত হয়ে যেত, 40, তাহলে আমি ওয়াই সর্বোচ্চ কয়টা কিনতে পারতাম, 20টা কিনতে পারতাম। 20টা, তারপরে এখানে এক্স যদি আমি 2টা কিনতাম, তাহলে ওয়াই আমি কয়টা 12টা, কিনতে পারতাম, 4 × 2 = 8, না না, 8, আর তাহলে এক, 40 থেকে 8 গেলে 32, 16টা, 16টা কিনতে পারতাম। 4টা কিনলে এখানে 12টা কিনতে পারতাম, 5টা কিনলে 10টা কিনতে পারতাম। 6টা যদি কিনতাম এক্স, তাহলে 4 × 6 = 24, আমার কাছে 16 টাকা থাকতো, 8টা কিনতে পারতাম। এখানে যদি 7টা কিনতাম তাহলে আমি 6টা কিনতে পারতাম। ঠিক না? যদি আমি 28, বাজেট 40, ইনকাম যদি জি, 40 হইতো, ঠিক না, 40 হইলে এরকম হতো না, জি, জি, যখন 7টা, ধরেন 7টা কোথায় হবে, এখানে 6, 7 এবং 6, যে এই বিন্দু। হ্যাঁ,
তারপরে দেখেন ছয় যখন তখন হচ্ছে আট, ছয় এখানে, ছয় যখন আট এখানে। তারপর হচ্ছে পাঁচ যখন তখন হচ্ছে দশ, এই যে পাঁচ আর দশ। তা এইগুলা এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা যে রেখা পাবো এটা হচ্ছে নতুন বাজেট লাইন, এবং এটা কি, এটার সাথে প্যারালাল হয়ে যাচ্ছে, সমান্তরাল না। এটা সুন্দর হয়েছে না? আমি তো এখানে মাউস দিয়ে আঁকছি, খাতায় আঁকলে সমান্তরাল। আপনি যদি খাতায় আঁকেন তাহলে দেখবেন সমান্তরাল ভাবে কি করতেছে, ডান দিকে শিফট করতেছে। ইনকাম যদি কমে যায় সেটা কি করবে, সমান্তরাল বাম দিকে শিফট করবে। জি। ঠিক আছে। জি হ্যালো। ভাইয়া, কথা বলতেছি তো। জি। আচ্ছা। আর হ্যাঁ, আচ্ছা, আর যদি দামের পরিবর্তন হয় তখন কি হবে? তখন বাজেট শিফট বাইটার বলা হয় রোটেট করে। ঠিক আছে, তখন হচ্ছে এটা হচ্ছে এক্স, ওয়াই ঠিক থাকবে, ওয়াই এর দাম যেহেতু ঠিক আছে, এক্স বেশি কিনতে পারবো এখন। প্যারালাল শিফট, প্যারালাল শিফট করবে না, ইম্প্যারালাল শিফট করবে। যেমন ধরেন এটা দ্বারা এক্সাম্পল, এই এক্সাম্পলের মধ্যে দেখাই দেই। ধরেন আমার ইনকাম বেশি রয়েছে, হ্যাঁ, ইনকাম বেশি আছে, আমার এক্স দ্রব্যের দাম কমে গেছে। এক্স দ্রব্যের দাম কত ছিল, 4 টাকা না? জি এখন ধরেন হয়ে গেছে 2 টাকা, এখন হয়ে গেছে 2 টাকা। তখন আমি কি দেখেন, এক্স ওয়াই যখন 10টা কনজিউম করতাম তখন তো আর 0টাই কনজিউম করা লাগতো, আমার তো সুযোগ নাই। বাট এক ওয়াই যখন আমি 6টা কনজিউম করি, তাহলে আমার 6টায় কত টাকা খরচ হয়, 2 টাকা করে, 6 × 2 = 12, থাকতেছে আমার 8 টাকা। তাহলে আমার এক্স এর দাম যদি 2 টাকা করে হয়, তাহলে আমি কিন্তু 4টা কনজিউম করতে পারবো, 4টা না? জি ঠিক আছে। আর এখানে 10, আচ্ছা, আর এটা জিরো তো ঠিকই আছে, জিরো। কারণ হচ্ছে আমি যদি 10টা ওয়াই করে কনজিউম করে ফেলি, তাহলে 10 × 2 = 20, সব টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি আর এক্স আর কিনতেই পারবো না। ওয়াই যদি আমি 2টা কনজিউম করি, কিনি, তাহলে আমার 2 টাকা করে দাম, 4টা কিনতে পারবো, 4 টাকা চলে যাবে, থাকবে আমার 16 টাকা। 16 টাকা। আর এক্স এর দাম যদি 2 টাকা করে হয়, তাহলে আমি কিনতে পারবো 8টা। আর ওয়াই যদি আমি না কিনি, তাহলে আমার 20 টাকাই থাকবে, 20 টাকা। আমার এক্স এর দাম যদি 2 টাকা করে হয়, তাহলে আমি 10টা কিনতে পারবো। এখানে আমরা কি করছি, জাস্ট এই যে এক দ্রব্যের দাম কমাইছি, তো আমরা ধরতেছি এক দ্রব্যের দাম কমে গেছে। তখন দেখেন আসলে কি হইতেছে, আলটিমেটলি ওয়াই এর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ওয়াই এর কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে এইখানে। দেখেন এ- কি হয়েছে, আমি যখন 6টা ওয়াই কনজিউম করতে কিনতাম, তখন আমি, তখন আগে 2টা এক্স কিনতে পারতাম, এখন 4টা এক্স কিনতে পারতেছি। তাহলে 6-এর জায়গাতে আগে 2টা ছিল, এখন আমরা 4টা কিনতে পারবো এক্স। এই যে আগে যখন 6টা ওয়াই কিনতাম, তখন 2টা এক্স কিনতে পারতাম, এখন আমরা 4টা এক্স কিনতে পারতেছি। ঠিক আছে, ধরেন এইখানে। তারপরে যখন আমরা 2টা ওয়াই কিনতাম, তখন আমরা 4টা এক্স কিনতে পারতাম, এখন 8টা কিনতে পারতেছি।
দুইটা এক্স যখন, তখন আমরা এই যে চারটা কিনতে পারতাম, এখন কিন্তু আমরা আটটা কিনতে পারতেছি। ধরেন এখানে, ঠিক আছে। আর যখন আমরা কি করতাম, এই যে 10টা কিনতাম ওয়াই, তখন তো এক্স জিরোই ছিল, মানে এখানে তাহলে দেখেন এই পয়েন্টটা আমার ঠিকই আছে, ওয়াই সর্বোচ্চ 10টা কিনতে পারতাম। এক্স এখন আমরা বেশি কিনতে পারতেছি, এক্স আমরা এখন 10টা কিনতে পারতেছি। যেহেতু দাম কমে গেছে, দাম কমে 2 টাকা হয়েছে, তাহলে এক্স আমরা এখন 10টা কিনতে পারতেছি। তাহলে আমাদের যে বাজেট লাইন আছে সেটা এই ওয়াই অ্যাক্সিসে আগের জায়গাতেই থাকবে, বাট হরাইজন্টাল অ্যাক্সিসে কি হবে, এদিকে শিফট করবে। তাহলে এটাকে বলা হয় রোটেট করা, বা এটা স্থানান্তর, কিন্তু হচ্ছে সমান্তরাল স্থানান্তর না। বুঝতে পারছি আমরা? জি ঠিক আছে, তো এরকম এখন যদি ওয়াই দ্রব্যের দাম কমে যায়, তাহলে কি হবে, বাজেট রেখা এইভাবে স্থানান্তরিত হবে, ঠিক না? জি। আচ্ছা, আপনি তো দেখে দাগ দিতেই পারেন, হ্যাঁ, তাহলে আপনার একটা কি করি, কাজ দিই। ওকে। ধরেন এই হচ্ছে একটা বাজেট লাইন আছে, হ্যাঁ। জি এদিকে ধরেন, এদিকে ধরেন বার্গার, আর এদিকে ধরেন পিৎজা। জি। এখন ধরেন বার্গারের দাম বাড়ছে, কি হয়েছে, বার্গারের দাম বেড়ে গেছে। এখন বাজেট লাইন কি রকম, কোন দিকে শিফট করবে, কিরকম হইবে, আপনি আঁকেন তো দেখি। আপনি দেখি। জি জি, ওইটা মানে কোথায় ক্লিক করলে যে ইয়ে আসে দাগ এই দিতে যে পারি? আপনি হচ্ছে দাগ দেন, তাহলে হইব যে কোনো, ওই যে আপনি হচ্ছে ও, ওই যে যে জায়গায় যেদিকে যাবে রেখা, এদিকে আঙ্গুল দিয়ে টান দেন, তাহলে হইব। না হচ্ছে না তো, এই জন্য বলছি যতদিন মানে একটু আগে দেখছি হয়, তো মানে কোনটা টাচ ও, করছিলাম মনে নেই, মনে হচ্ছে ও, না। আচ্ছা। আচ্ছা, এখানে নিচের দিকে কর্নারের দিকে দেখেন একটা কলমের চিহ্ন আছে, নিচে বাম দিকে, দেখছেন? ফোনের নিচে বাম দিকে। না ওইটা তো আসে, পাইছি, ঠিক আছে। এখন বলেন কি বলছেন। এখন হচ্ছে ধরেন বার্গারের দাম বেড়ে গেছে, প্রাইস অফ বার্গার বেড়ে গেছে। বার্গারের দাম যদি বেড়ে যায়, তো রেখাটা আমার কি কিভাবে হবে, এটা কি এরকম হবে, নাকি এ- এ- এরকম হবে, নাকি এরকম হবে, পিৎজার না দাম এরকম হবে, কিরকম হবে? আপনি বার্গারের দাম বৃদ্ধি পাইছে, বার্গারের দাম বাড়ছে, যে প্রাইস অফ বার্গার, একটু পরে প্রাইস অফ বার্গার বাড়ছে, জি। বার্গারের দাম বাড়ছে, তাইলে বাজেট লাইনের কিটা হইব? হুম, ঠিক আছে, বাজেট লাইন নিলে হানি হইব। ঠিক আছে, বার্গার এখন আমরা কি কম কিনতাম পারবো। ধন্যবাদ, খাওয়া। আমরা পিৎজা, যেহেতু বার্গার দাম কমছে, পিৎজা আগের সমানে কিনতে পারবো, কিন্তু বার্গার দাম যেহেতু বাড়ছে, তাহলে আমরা আর এই পরিমাণ বার্গার কিনতে পারতাম না, আগের চেয়ে কম পরিমাণ বার্গার কিনতে পারবো, ধরে নিয়ে এতটুকু। তাহলে এটা ইনওয়ার্ড শিফট করবো, হ্যাঁ, এদিকে। আচ্ছা, ঠিক আছে, আপনি আসছেন, ঠিক আছে। এখন আসছেন তো, ঠিক আছে, দাগ তো দিচ্ছেন, ঠিক আছে, এটা মিলাইতে পারবানি? আচ্ছা, না মিটাইতে পারলাম, আমি মিটাইতেছি। আচ্ছা, এখন আমরা আসি ভুট্টার ভারসাম্যে। আচ্ছা, দেখেন, আমরা গতদিন আমরা ইন্ডিফারেন্স কার্ভ দেখাইছিলাম না? ইন্ডিফারেন্স কার্ভ তো আমরা জানি, মানে এখান দিকে একটা গোটস, এদিকে একটা গোটস।
আমরা বলছিলাম কি যে হায়ার ইন্ডিফারেন্স কার্ভ শোস হায়ার ইউটিলিটি। যত উপরের দিকের নিরপেক্ষ রেখায় যাব, তত উপযোগ কি দেখাবে, বেশি দেখাবে, সেটা বলছিলাম না? জি। কারণ হচ্ছে যত বেশি উপরে তত বেশি ভোগ, তত বেশি পরিমাণ দেখায়। যেমন এখানে পরিমাণ কম, এখানে এক্স আমরা ধরেন এতটুক, ওয়াই এতটুক আমরা ভোগ করতেছি, এখানে ওয়াই এতটুক এক্স এতটুক, মানে বেশি ভোগ করতেছি। তাহলে আমরা বেশি ভোগ করলে হায়ার ইন্ডিফারেন্স কার্ভ বেশি কনজাম্পশন দেখায়। বেশি কনজাম্পশন মানে utility বেশি, মানুষ তো বেশি কনজাম্পশন করতে চায়। আচ্ছা, তো এখন মানুষ তো চায় কি করতে, অনেক দূর যাইতে, ব্লিস পয়েন্ট পর্যন্ত চলে যাইতে, কিন্তু মানুষের পক্ষে কি শুধু উপরের ইন্ডিফারেন্স কার্ভে যাইতে থাকা সম্ভব? না। কেন সম্ভব না বলেন তো? জি, জানি না। কেন সম্ভব না দেখি। বাজেটের জন্য, মানুষের ইনকাম ফিক্সড, জি, ওকে। ইনকাম রেস্ট্রিকশন থাকে। তো মানুষ কনস্ট্রেন্ট হয় ইনকাম দ্বারা, ইনকাম কনস্ট্রেন্ট দেখা দেয় যে আমি যদি এই ইন্ডিফারেন্স কার্ভে যাইতে চাই, তাহলে তো এতটুক হয় আমার, এতটুক এতটুক, না হয় এতটুক এতটুক, আমার কি করতে হবে, ভোগ করতে হইব না? জি। তো এতটুক ভোগ করার মতো তো আমার কি থাকতে হইব, টাকা থাকতে হইব। ঠিক আছে, আমার বাজেট এতটুক থাকতে হইব। ধরেন আমার বাজেট লাইন হচ্ছে এতটুক, বাজেট লাইন হচ্ছে এইখানে। তো এইখানে যদি বাজেট লাইন থাকে, তাহলে কি আমি এখানে কনজিউম করতে পারবো এই রেখাতে, এই রেখার কোনো বিন্দুতে? না। না, এতটুক কেনার মতো তো আমার কাছে টাকা নাই। এখানেও আমরা কি করতে পারবো না, পারবো না। এইটাতে পারবো, জি। এটাতে পারলেও আমরা এটাতে থাকবো না। কেন থাকবো না? যেমন এইখানে আমরা সমান হইতেছে, কিন্তু এইখানে যতটুকু ইউটিলিটি, এইখানেও ইউটিলিটি কি কত, সেম। সেম। তাহলে আমরা এখানে কেন কি করব, আমরা তো এর চেয়ে বেশি ইউটিলিটি নিতে পারি ইচ্ছা করলে। যেমন হায়ার ইন্ডিফারেন্স কার্ভ শোস হায়ার ইউটিলিটি, তাহলে আমরা ইচ্ছা করলে এই ইন্ডিফারেন্স কার্ভে পৌঁছাইতে পারি না, কনজিউম করতে জি। পারি না এইটাতে। এইটাতে যদি আমরা ভোগ করি যে এই জায়গায়, তাহলে আমরা কি করতেছি, এইটার চেয়ে বেশি উপযোগ পাইতেছি। তাহলে আমরা, এইটাও সম্ভব, কিন্তু এটাতে থাকবো না। আমরা থাকবো হচ্ছে সর্বোচ্চ যেটাতে আমরা পৌঁছাইতে পারি। আমাদের তো টার্গেট থাকে কি, যত বাইরের দিকে, যত উপরের দিকে ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারি, সেটাই তো আমাদের টার্গেট। তো সবচেয়ে বেশি কোনটাতে যাইতে পারবো, যেটা একদম টাচ করবে। ঠিক আছে, আর একটুকু যদি বেশি হয়, সেটা আমরা কি করতে পারবো না, রিচ করতে পারবো না। পারবো। সর্বোচ্চ আমরা রিচ করতে পারবো এইটাকে। তাহলে এইটা হচ্ছে আমার ভারসাম্য। তাহলে যে জায়গায় হচ্ছে এই যে বাজেট লাইন ইন্ডিফারেন্স কার্ভ কে টাচ করবে, স্পর্শক হবে, সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। দেখেন, এইখানেও কিন্তু বাজেট লাইন আর ইন্ডিফারেন্স কার্ভ কি হয়েছে, সমান হয়েছে, সমান না? জি। কিন্তু এখানে আমরা কি করতেছি না, এখানে আমরা কনজিউম করলে ভারসাম্য না। এখন এখানে আমার ইউটিলিটি কি দেখাইতেছে, কম দেখাইতেছে। দেখেন, আমার বাজেট লাইনের যে কোনো বিন্দুতে আমি কি করতে পারবো, কনজিউম করতে পারবো, কিনতে পারবো। কারণ এটা হচ্ছে আমার বাজেট। হ্যাঁ, আমি এখানেও কিনতে পারবো, এত টাকা আমার আছে, এখানেও, এখানেও, এখানেও। এই যে আমার আর বিভিন্ন সংমিশ্রণ ছিল না, আমি x0 y10, x2 y6, x4 y2, এরকম বিভিন্ন সংমিশ্রণ, যে কোনো একটা সংমিশ্রণে তো আমি কিনতে পারবো। হ্যাঁ, সবগুলোই তো আমরা কিনতে পারবো। এখন আমরা এই যে এই সংমিশ্রণটাতে কিনবো না, কারণ হচ্ছে এই সংমিশ্রণও আমি কিনতে পারি, এই সংমিশ্রণও আমি কিনতে পারি, কিন্তু এই দুইটা সংমিশ্রণের মধ্যে কোনটাতে বেশি ইউটিলিটি দেখাইতেছে, এইটাতে বেশি ইউটিলিটি দেখাইতেছে। কারণ এটা কি হায়ার ইন্ডিফারেন্স কার্ভে অবস্থিত। এখানে ইন্ডিফারেন্স কার্ভের চেয়ে এই ইন্ডিফারেন্স কার্ভ উপরে না? জি। জি। তাহলে আমরা দেখতেছি, তাহলে ভোক্তার সর্বোচ্চ উপযোগ কোথায় হবে, যে জায়গায় যে বাজেট লাইন ইন্ডিফারেন্স কার্ভকে, ইন্ডিফারেন্স কার্ভের টেনজেন্ট হবে, স্পর্শক হবে, জাস্ট টাচ করবে। হ্যাঁ, এ স্পর্শক মানে তো জানেন, এই যে জাস্ট এই যে এই জায়গা হচ্ছে ভারসাম্য। যে আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ কি করতে পারছি, সর্বোচ্চ নিরপেক্ষ রেখায় চলে যেতে পারছি। ঠিক আছে, এর চেয়ে যদি
নিচের দিকে থাকে, তাহলে এটা কি এটাতেও আমি থাকতে পারবো, কিন্তু এটা কম ইউটিলিটি দেখাইতেছে। আর আমি যদি এর চেয়ে বেশি ইউটিলিটি নিতে চাই, তাহলে উপরের ইন্ডিফারেন্স কার্ভে যাইতে হবে, কিন্তু উপরের ইন্ডিফারেন্স কার্ভে আমি কি করতে পারবো না, বোঝাইতে পারবো না। তাহলে ভোক্তার ভারসাম্য শর্তের প্রথম শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, যেটা সেটা হচ্ছে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করবে। যেটা আমি বুঝাইলাম, যে যে জায়গায় জাস্ট স্পর্শ করবে সেটা হচ্ছে ভারসাম্য। অর্থাৎ বাজেট রেখার ঢাল এবং নিরপেক্ষ রেখার ঢাল সমান হবে। বাজেট রেখার ঢাল, দেখেন যে জায়গায় স্পর্শক হয় সেই জায়গায় রেখার ঢাল সমান হয়। আমরা জানি কি বক্ররেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করি। ধরেন এই একটা বক্ররেখা, এখানে আপনাকে বলছে এখানে ঢাল নির্ণয় করার জন্য, এই বিন্দুতে কিভাবে ঢাল নির্ণয় করবেন। আমরা হচ্ছে বক্ররেখার যে বিন্দুতে ঢাল নির্ণয়ের কথা বলে, আমরা এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি। তাহলে এই স্পর্শকের যে ঢাল, এটা তো একটা সরলরেখা স্পর্শক, ওই ঢালটাই হচ্ছে এই বিন্দুর ঢাল। ঠিক আছে, তাইলে যেহেতু এখানে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ ইনডিফারেন্স, বাজেট লাইনটা ইটসেলফ স্লো ট্যানজেন্ট অফ ইনডিফারেন্স কার্ভ, তাহলে কি হইতেছে, এই বাজেট লাইনের স্লোপটাই আসলে কি এই যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ। তাহলে দুইটা স্লোপ এখানে কি হইতেছে, সমান হইতেছে। আমাদের প্রথম শর্ত হচ্ছে মানে যে যে জায়গায় স্পর্শক হবে সেটাই ভারসাম্য। তো কোথায় স্পর্শক হবে, যে জায়গায় দুইটার স্লোপ কি হবে, সমান হবে। তো বাজেট লাইনের স্লোপ হচ্ছে প্রাইস রেশিও, পি এক্স বাই পি ওয়াই, এটা তো আমরা দেখছি। আর আমরা আগের দিন দেখছিলাম যে ইনডিফারেন্স কার্ভের স্লোপের নাম হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এমআরএস। তো হচ্ছে শুধু সমান হইলেই হবে না, টেনজেন্ট হইলেই হবে না, আর একটা শর্ত আছে। অনেক সময় টেনজেন্ট হইলেও ইউটিলিটি ম্যাক্সিমাইজ হয় না। সেটা হচ্ছে আমাদের যে ইনডিফারেন্স কার্ভ আছে সেটা কনভেক্স, মানে হচ্ছে এই যে এইরকম আকৃতির হইতে হইব। ঠিক আছে, এইরকম হইলে হইতো না। ইনডিফারেন্স কার্ভ যদি এরকম হয়, আর বাজেট লাইন এই দেখেন এইখানে, এই, আচ্ছা দাঁড়ান, এই হচ্ছে বাজেট লাইন। ধরেন ইনডিফারেন্স কার্ভ এরকম, আহ ইনডিফারেন্স কার্ভ ধরেন এরকম। হুম, তো এখানে টেনজেন্ট হয়েছে না, এখানেও তো টেনজেন্ট হয়েছে, কিন্তু এটা ইকুইলিব্রিয়াম না। কেন ইকুইলিব্রিয়াম না? কারণ হচ্ছে এটা কনভেক্স টু দা অরিজিন না, কনকেভ। ঠিক আছে, তখন এখানে সমস্যা কি হয়, যে আমি যদি হায়ার, আমরা জানি কি হায়ার ইনডিফারেন্স কার্ভে গেলে হায়ার ইউটিলিটি পাই। ঠিক আছে, তাহলে দেখেন আমি ইচ্ছা করলে এটার চেয়ে হায়ার ইনডিফারেন্স কার্ভে কিন্তু আমি যাইতে পারতেছি। কিভাবে? ধরেন এই যে এই ইনডিফারেন্স কার্ভের চেয়ে এই ইনডিফারেন্স কার্ভ উপরে না, জি তাহলে দেখেন আমি কিন্তু এই ইনডিফারেন্স কার্ভে কিন্তু আমি যাইতে পারতেছি। কেমনে যাইতে পারতেছি, এই যে দেখেন এখানে, এইখানে আমার বাজেট লাইনে এটাকে ধরে ফেলছে না। জি তাহলে আমি এই ডিফারেন্স কার্ভে আমি যাইতে পারতেছি, তাহলে এটা কি ভারসাম্য হইব? এটা তো আমার কম ইনডিফারেন্স দেখাইতেছে। ঠিক আছে, তো এই যদি এরকম থাকে তাহলে কি হবে না, ওই যে ভারসাম্য হবে না। এটা কেন এরকম হয়, অনেক সময় কনকেভ হয়, আমি বলি। আমি আগের দিন আরেকটা কনসেপ্ট আছে, আপনাদের বইও ছিল না, এই জন্য বলি নাই। ব্লিস পয়েন্ট নামে একটা কনসেপ্ট আছে। ব্লিস পয়েন্ট মানে হচ্ছে, আমরা তো বলছি কি হায়ার ইনডিফারেন্স কার্ভ শোস হায়ার ইউটিলিটি। তো এরকম যত বেশি বুক করতে থাকবো তত বেশি ইউটিলিটি আমরা পাইতে থাকবো, ঠিক না? জি তাইলে আমরা আবার একটা জানি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বেদে সম্পর্কে জানি না, যে ভোগের পরিমাণ বাড়াইতে থাকতে থাকতে বাড়াতে থাকলে প্রান্তিক উপযোগ কমতে থাকে। ঠিক আছে, তো আমি দুইটা দ্রব্যেরই যদি ভোগের পরিমাণ বাড়াইতে থাকি, দুইটা দ্রব্যেরই প্রান্তিক উপযোগ কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে ঋণাত্মক হয়ে যায়। তো আমি যদি খুব বেশি অতিরিক্ত দুইটা গুডস কনজিউম করে ফেলি, তাহলে আবার আমার ঋণাত্মক ইউটিলিটি শুরু হয়। তাহলে দুইটা
গুডস এর একটা পার্টিকুলার একটা কম্বিনেশন আছে যেটা আমাদেরকে হাইয়েস্ট ইউটিলিটি দেয়। ধরেন এই পয়েন্ট, ধরেন এতটুক সর্বোচ্চ এক্স এবং সর্বোচ্চ এতটুক ওয়াই আমি কনজিউম করলে সর্বোচ্চ উপযোগ পাই। এর চেয়ে যদি বেশি কনজিউম করি তাইলে আবার আমার ইউটিলিটি কম হয়, কারণ তখন আমার নেগেটিভ ইউটিলিটি চলে আসে। আমরা যদি আপনাকে যদি আমি টানা 20টা মিষ্টি আর 20টা আপেল খাওয়াই, তাহলে কি আপনার কি ইউটিলিটি খুব বেশি হবে, কমে যাবে না আবার? জি এক এক ঠিক না? তো এটা হচ্ছে তাইলে ইউটিলিটি কার্ভ ব্লিস পয়েন্টের এখানে এই যে এরকম সার্কেল থাকে, বেশি কনজিউম করলেও আবার কি হয়ে যায়। তাহলে আমি যদি এই জায়গায় আমার বাজেট লাইন হয় বা এই এইরকম যদি বাজেট লাইন হয়, ধরেন এখানে টেনজেন্ট, তাহলে এটা আমার কি হইতেছে না, ম্যাক্সিমাম ইউটিলিটি দেখাইতেছে না, কারণ আমি আরো কম বাজেটে এই যে এখানে সেম ইউটিলিটি পাইতেছি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কনকেভ যদি থাকে তখন এটা ভারসাম্য হয় না, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আমাদের